প্রিয় দর্শক, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আজকে আমরা যৌথভাবে কথা বলবো। আজকে আমি কথা বলবো না, মূলত আমি কথা শুনবো আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আমাদের এই কথা বলবার জন্য উপস্থিত আছেন। নমস্কার, আমি তরুণ ঘোষ। বাংলাদেশের পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত থেকে উত্তপ্ততর হচ্ছে। এদিকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে অত্যন্ত চিন্তিত আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি কালকে এসেই রাতারাতি ট্রাই সার্ভিস মানে নৌ, বিমান এবং পদাতিক বাহিনীর 3 প্রধান এবং সিডিএস আর আমাদের রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রী তাদের সঙ্গে রাত্রিবেলায় বৈঠকে বসেন, পুরোটা পর্যালোচনা করেন। ওদিকে অজিত ডোভাল বসেন, বিএসএফ, এনআইএ, র এদের সঙ্গে কথাবার্তা বলেন। শেষে যা ঠিক হয়, আপাতত সমস্ত রকমের ভিসা সেন্টারগুলোকে অনির্দিষ্টকালের জন্য পুনরায় নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ করে দাও। আর প্রতিনিয়ত বিদেশ মন্ত্রক এখন যতগুলো আমাদের বাংলাদেশে যত হাই কমিশন এবং ডেপুটি হাই কমিশন রয়েছে সেগুলোর সঙ্গে যোগাযোগ রাখছে। আর এদিকে বর্ডারে 12টা আমাদের হেলিকপ্টার রেডি রাখা হয়েছে উইথ কমান্ডো বলে তাদের হাতে রয়েছে ব্যারেট M82, যা পৃথিবীর সব থেকে ধ্বংসাত্মক গান বলা যায়, যার শুটিং ক্ষমতা প্রতি সেকেন্ডে 272টা গুলি। এই কমান্ডো রেডি করা হয়েছে। যদি বিন্দুমাত্র প্রাণের আশঙ্কা দেখা দেয়, এই আমাদের কূটনৈতিক ব্যক্তি যারা রয়েছে, যারা হাই কমিশন এবং ডেপুটি হাই কমিশনে রয়েছে বিভিন্ন জেলায়, তাদের ওখানে কমান্ডো বাহিনী তাদেরকে উদ্ধার করে নিয়ে আসবে। সেক্ষেত্রে কমান্ডোদের ওই গান দেওয়া হয়েছে, এই M82, ব্যারেট M82, এটা হচ্ছে আমেরিকান গান। এবং আমি যেটা বললাম, সেকেন্ডে 272টা গুলি বেরোয়। সেক্ষেত্রে কমান্ডো যাচ্ছে কত আমি বলতে পারবো না। কমান্ডো নেমে গুলি চালিয়ে সামনে যারা থাকবে নিকেশ করে দিয়ে বাকিদের হেলিকপ্টারে তুলে নিয়ে বেরিয়ে চলে আসবে। তারপরের আন্দাজ তো আপনারা বুঝতেই পাচ্ছেন। আর এদিকে খবরাখবর যা যা নেওয়ার সেগুলো নিচ্ছেন আমাদের অজিত ডোভাল। গোয়েন্দা সূত্র থেকে কি কি খবর পাওয়া যাচ্ছে না যাচ্ছে, কি কি ফুটেজ পাওয়া যাচ্ছে, ফুটেজগুলো সমাজ মাধ্যমে যেগুলো ঘুরে বেড়াচ্ছে সেগুলো বিশ্লেষণ করা হচ্ছে। এখন আমি যে খবরটা যখন করছি তখন বাজে আপনার 4:10 আমাদের ভারতীয় সময়। 4:10 অব্দি আমি যা জানলাম, শাহবাগ মোড়ে, আমি তো লেটে দেখছি, তার আগে হয়তো অনেক কিছু হয়ে গেছে। শাহবাগ মোড়ে আমি যা দেখেছি, শাহবাগ মোড়ে এখন প্রচন্ড কি বলে ক্ষোভ বিক্ষোভ জমা হয়েছে এবং প্রচুর মানুষ ওখানে জমায়েত হয়ে তারা এবার প্ল্যান করছে সম্ভবত ঢাকা হাই কমিশনের দিকে যেতে। আমি কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম, 2 মিনিটের একটা ভিডিও করেছিলাম, যে ঢাকা হাই কমিশনের ভেতরে, ভারতীয় হাই কমিশনের ভেতরে, ঢাকাস্থিত ভারতীয় হাই কমিশনের ভেতরে যদি ঢোকার চেষ্টা করেন এবং কাউকে নিগ্রহের চেষ্টা করেন, একটা যদি পাথরও মারেন, তাহলে ধরে নেওয়া হবে আপনি ভারতকে আক্রমণ করেছেন। কারণ ওই যে জমিখণ্ডটা, ওটা বাংলাদেশের বুকে হলেও ওই জমিখণ্ডটা কিন্তু ভারতবর্ষের। তাহলে ভারতবর্ষের জমিখণ্ডে একটা ঢিলও যদি আপনি মারেন, তাহলে ধরে নেওয়া হবে সেই ঢিলটি এসে গোটা ভারতভর নয়াদিল্লিতে পড়েছে। সুতরাং সেখানে যা কিছু হবে তার জন্য দায়ী থাকবে বাংলাদেশের এই উগ্রপন্থী জামাতি মানুষজন। তারপর যা হওয়ার, পায়ে কুড়ুল পড়ে, কুড়ুলে পা মারছে। ভারতের শক্তি সম্পর্কে এদের বিন্দুমাত্র আইডিয়া নেই, এরা ভুল ভাল বুকে বেড়ায়। ভারতের জিডিপি বা বাজেট চলে নাকি এদের 40% টাকায়, সেটা কত, 1,20,000 কোটি টাকা, না 1,40,000 কোটি টাকা।
এরা জানে না বিলিয়ন আর কোটি ডলার, লক্ষ, এরা এরা এগুলো হিসেবগুলো জানে না। বিলিয়ন, মিলিয়ন, লক্ষ, কোটি, নিযুত, হ্যাঁ, এরা এসব হিসেব জানে না। মাদ্রাসা ছাপ এখন বলা হচ্ছে সে নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মানে মাদ্রাসা থেকেই গিয়েছিলেন। এর জন্য দায়ী তো শেখ হাসিনা। আজকে বাংলাদেশের জন্য এই যে দায়ী, তার জন্য শেখ হাসিনাই দায়ী। আমি তো করবো শেখ হাসিনাকেই দায়ী। তো যাই হোক, সে আলোচনা এখন করার দরকার নেই। এখন বর্তমানে যা পরিস্থিতি, তাতে অনেকেই ভাবছেন যে ভারত এত প্রতীক্ষা করছে কেন, অপেক্ষা করছে কেন। ভারত সঠিক সময়ের জন্য অপেক্ষা করছে, যেখানে ভারতের ভেতরে বাংলাদেশে আক্রমণ করলে ভারতের ভেতরে এবং বহির্বিশ্বে যাতে কোনো ভুল বার্তা না যায় যে একটা ছোট দেশকে এইভাবে আক্রমণ করা হলো। এবার যখনই বৃহৎ দেশগুলো, ইউরোপিয়ান ইউনিয়ন বলুন, আর ইউরোপিয়ান ইউনিয়ন তো সকালবেলা ভেঙে গেছে, ইউএস ভেঙে গেছে, ইউকে ভেঙে গেছে, তো যারা যারা ভেঙে যাচ্ছে তারা তো কানাডাও চলে গেছে। যারা যারা ভেঙে যাচ্ছে তারা অবস্থা বুঝেই ভেঙে যাচ্ছে। তারা বুঝতে পারছে এখানে থাকা মানে সম্ভব নয়। তারা সমস্ত চাবিপত্র দিচ্ছে, মানে এক ধরনের অ্যাম্বাসি বন্ধ করে দিয়ে তারা সমস্ত গা ঢাকা দিয়েছে। তাহলে তারা নিশ্চয়ই বুঝতে পারছে যে বাংলাদেশের ভেতরের অবস্থাটা কি, এবং সেটার মানে প্রতিফলন ভারতবর্ষের ক্ষেত্রে কিভাবে পড়বে। ফলে সেক্ষেত্রে বাইরের দেশের খুব একটা চাপ এসে পৌঁছাবে না। আর ইউএস তো বুঝেই গেছে যে যা ঘটার ঘটে গেছে, এখন তীর হাতের বাইরে চলে গেছে, ধনুক থেকে তীর বেরিয়ে গেছে, এখন আর তাকে ফিরিয়ে আনা যাবে না। ইউনুসের হাতেও গেম নেই। ইউনুস এখন চাইছে যে কোনো মতে শান্ত করে যাতে ভোটটা হয়, কিন্তু ভোট অবধি যাবে না। আজকে রাতের মধ্যে হুঙ্কার দেওয়া হয়েছে, যদি আপনাদের স্বরাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি যদি পদত্যাগ না করেন তাহলে যমুনা ঘেরাও করবে। আর এই যা পাগল লোকজন দেখলাম কালকে, যেভাবে আগুন জ্বালিয়ে দিল দুটো একে পত্রিকা অফিসে, আমি সারা রাত জেগে আমি দেখেছি। পত্রিকা অফিসে আগুন ধরে জ্বালালো, সেখানে তাদের আত্মীয় স্বজন সহকর্মী থাকতেও পারে, তাদের পরিচিত থাকতে পারে, সেই জ্ঞানটুকু নেই যে তাদেরকে আগে বার করে দিতে হবে। আর পত্রিকা অফিস তো ভাই, এই দুটো পত্রিকা সব থেকে তো বেশি মানে সালাম করেছিল, সমর্থন জানিয়েছিল আপনাদের, তখন আপনাদের খুব ভালো লেগেছিল। এখন যেহেতু আপনাদের সমালোচনা করছে, তাই আপনাদের এত খারাপ লাগছে। তবুও চেপে সমালোচনা করে, খোলাখুলি সমালোচনা করে না, কিন্তু চেপে করে। এখন বাকি যে কাগজ আর পত্রিকাগুলো রয়েছে তারা কি করবে ভগবান জানে। কারণ আপনাদের উপর কারোর কোনো বিশ্বাস নেই। আপনারা কখন কোন দিকে ধাওয়া দেবেন আর গিয়ে ছাত্র জনতার নামে ওই 100-150 লোক উৎপাত মাচাবে, সেটা তো মানুষ তো মানে কল্পনা করতে পারে না আপনাদের মাথার মধ্যে কি ঘুরছে। আপনারা পাগল হয়ে গেছেন, দেশটাকে ধ্বংস করার জন্য আপনারা পাগল হয়ে গেছেন। নিজেদের দেশকে ধ্বংস করে এই একটা জাতিকে দেখলাম, সেটা হচ্ছে বাংলাদেশ জাতি। এটা পাকিস্তানও করেনি। পাকিস্তানের মানুষ কিন্তু পাকিস্তানের ভেতরে তাদের মানে কোনো স্থাপনা তারা ধ্বংস করে না। তাদের রাগ হচ্ছে গিয়ে ওই কি বলে ডিফেন্সের উপরে। তারা যা উৎপাত করে পিটিআই ডিফেন্সের উপর করে। পিটিআই ছাড়া আর কেউ এখনো পর্যন্ত করেনি। ইমরান খানকে অ্যারেস্ট করার পরই একবারই করেছিল। তো এখন ভারতবর্ষের এই যে মানে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু খুব ভাবাচ্ছে। মানে একটা ঢিলও যদি পড়ে তাহলে পরে কিন্তু এখানে হেলিকপ্টার গুলো উড়বে, উড়ে গিয়ে ওখানে কমান্ডো নামবে, ওদেরকে তুলে নিয়ে চলে আসবে। তারপরেতে আমাদের এখানে সৈন্য রয়েছে, তখন বুঝে নেওয়া যাবে আপনাদের কত দম, আর ভারতবর্ষকে কতটা আপনারা ওইখানে 7 সিস্টার নিয়ে নেন, তখন বুঝে নেওয়া যাবে। আপনাদের কটা মাঠে থাকেন, ওই শাহবাগ চত্বর, তারপরে শহীদ মিনার চত্বর, তা মধুর ক্যান্টিন, এই সমস্ত জায়গায় আপনাদের কত লোক থাকে সেটা আমিও দেখে নেব। আর একটা কথা শুনে রাখবেন, এবার যদি ভারত ঢোকে তাহলে আগামী 1.5 বছর 2 বছরের আগে কিন্তু বেরোবে না। আমি বহু আগে বলেছিলাম, ভারত যদি একবার ঢোকে তাহলে 1.5 থেকে 2 বছরের আগে ভারত বেরোবে না ওখান থেকে।
ওখানে গেড়ে বসে থাকবে। আপনাদের সব নিকেশ করার পর তারপর ভারতবর্ষ ফিরে আসবে, কারণ ভারতবর্ষ দীর্ঘদিনের এই অশান্তি আর সহ্য করবে না। এখন দেখা যাক, আমি খবর পাইনি যে কোনো আমাদের হাই কমিশন, একটা চট্টগ্রামের তো একটা হাই কমিশনের কোথায় একটা দেখলাম যে সেখানে সমস্ত ভাঙচুর টাংচুর করেছে। ঠিক আছে, ওনার বারবার রীতিমতো মানে শঙ্কিত, তিনি বারবার মানে ফোন করছেন বিদেশ মন্ত্রকে। আমাদের বিদেশ মন্ত্রী তিনি সফর কাটছাট করে আজকে দুপুরেই ফিরে আসছেন, মানে এতক্ষণে হয়তো ফিরে এসছেন, আমি দুপুর বলছি, এখন তো প্রায় বিকেল হয়ে গেল, এতক্ষণে হয়তো ফিরে এসছেন তিনি। তার সফর সমস্ত ছাটকাট করে দিয়েছেন, তিনি আর কোথাও অন্যত্র কোথাও যাচ্ছেন না, তার অন্য দেশে যাওয়ার কথা ছিল। তো দেশের যখন এই অবস্থা, তখন কোনো দায়িত্ববান মন্ত্রী ভারতবর্ষে তারা বিদেশে থাকে না, তারা সমস্ত চলে আসে দেশে, দেশে এসে দেশের হাল সামলায়, প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ায়। এবং আজকেই যদি কিছু হয় তাহলে পরে রাত্রিবেলা আমি আপনাদের খবর দেবো। তবে আপনাদের ওপরওয়ালার কাছে আপনারা প্রার্থনা করুন যেন এই সমস্ত কাজগুলো যেন এই আপনার আমাদের হাই কমিশন, ডেপুটি হাই কমিশনের উপরে যেন চড়াও না হয়, আর তাদেরকে যেন মারধর না করে। যদি করে তাহলে পরে আপনাদের দেশের লোকের কপালে কিন্তু অনেক দুঃখ আছে। সেখানে কে আওয়ামী লীগ আর কে তখন বাছাবাছি তখন হবে না, বাছাবাছি তখন পরে হবে, কারণ এরা কাউকে চেনে না। সৈন্যবাহিনী, গোর্খা বাহিনী এরা হচ্ছে অতি নৃশংস বাহিনী, যাকে পারবে তাকে কাটতে কাটতে ঢুকে যাবে। যখন সামনে কে পড়বে, আবার বৃদ্ধ বনিতা কেউ বাদ যাবে না, সব ধরবে আর কাটবে, ধরবে আর কাটবে। এরা গুলি চালানোর থেকে খুবই চালায় বেশি। তো যাই হোক, ভবিষ্যতে একবার যখন আপনারা দেখবেন তখন আপনারা এই ভেতরে চুলবুলি হটে না, ভেতরে যুদ্ধের চুলবুলি, যুদ্ধ চাই যুদ্ধ চাই যুদ্ধ চাই, ভারতবর্ষে খেয়ে নেবো, 7 সিস্টার খেয়ে নেবো, সব চুলবুলি একেবারে সমুদ্রের তলায় চলে যাবে চিরদিনের মতো। গতকাল থেকেই অনেকেই আমাকে জিজ্ঞেস করছে, ভাইয়া ভারত কি বাংলাদেশের উপর আক্রমণ করবে, আর আক্রমণ করলে কখন করবে? আজকে এই বিষয় নিয়ে একটি পূর্ণাঙ্গ আলোচনা করব। আশা করছি সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবে। এই যে ডক্টর ইউনূস গংরা বাংলাদেশ এখন শাসন করছে, এই গংরা অনেকদিন থেকে চাচ্ছে ভারতকে উস্কিয়ে দিতে এবং ভারত যাতে বাংলাদেশে আক্রমণ করে। অনেক কিছু করার পরও, অনেক বক্তব্য দেওয়ার পরও, অনেক উস্কানি দেওয়ার পরও ভারত কিন্তু বাংলাদেশে ডাইরেক্ট কোনো অ্যাকশন নেয়নি এবং আক্রমণও করেনি। কিন্তু গতকালকে তারা ভারতের হাই কমিশনার কার্যালয়ের মধ্যে আক্রমণ করে বসে এবং হাই কমিশন যিনি আছেন সহকারী বাংলাদেশে চট্টগ্রামে তার বাসভবনে আক্রমণ করে। এখন অনেকে ভয় পাচ্ছে, সত্যি কি ভারত আক্রমণ করে দিবে? এই ব্যাপারটাকে ইস্যু করে তাদের উদ্দেশ্যে আমি বলছি, ভারত এত কাঁচা কাজ করবে না, কারণ এই জঙ্গিরা যা চাচ্ছে ভারত সেটা করবে না, তার উল্টোটো করবে। কারণ ভারতের ডিপ্লোম্যাটিক চিন্তাধারা একটু ভিন্ন, গরম গরম কোনো কাজ করে না। কারণ ভারত ভালো করেই জানে, তারা ইচ্ছা করেই চাচ্ছে ভারত তাদেরকে একটু হামলা করুক, বাংলাদেশে হামলা করুক, যাতে তাদের যে এজেন্ডা আছে সেটা খুব ভালোভাবে বাস্তবায়ন করতে পারে। কিন্তু এটা সত্য, ভারত গতকাল রাত থেকেই বাংলাদেশ আশেপাশের সীমান্তে অনেক সৈন্য মোতায়েন করছে, আরো নতুন নতুন সেনাঘাঁটি তারা তৈরি করছে এবং বাংলাদেশের ভিতরে ড্রোন নিয়ে গিয়ে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিও ভারত দেখাচ্ছে। ভারত বোঝানোর চেষ্টা করছে আমরা চাইলে যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারি, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু করতে পারি, কিন্তু আমরা করব না। কিন্তু এটা সত্য, ভারত এখন যে ডিপ্লোম্যাটিক খেলাটা খেলবে, এই ডক্টর ইউনূসকে পুরা দুমড়ে মুচড়ে ফেলবে। এটা কিন্তু সত্য কথা। ভারতের সাথে এভাবে আচরণ শুধু বাংলাদেশে নতুন করছে না, নেপালও করেছিল। নেপালের কি অবস্থা এখন আপনারা ভালো করেই জানেন। সেম মালদ্বীপও করেছিল, মইজুরও কি অবস্থা করেছে এটা ভালো করে জানেন। পরবর্তীতে মইজু বাধ্য হয়ে নরেন্দ্র মোদীর সাথে সমঝোতা করতে বাধ্য হয়েছে, কারণ ভারতের কূটনীতিগুলো এমনই। ছোট দেশ যত উস্কানি দেয় তাদেরকে হামলা করে না, তাদেরকে এমন ভাবে কূটনীতিক ভাবে দুমড়ে মুচড়ে ফেলে, তারা বাধ্য হয় সমঝোতা করতে। আর বাধ্য না হলে তাদের দেশের জনগণই ওই সরকার প্রধানকে কামড়িয়ে খেয়ে ফেলবে। এই পরিস্থিতি ভারত ক্রিয়েট করে। এখন বাংলাদেশের মধ্যে ভারতের মেইন এজেন্ডা হচ্ছে বাংলাদেশ থেকে পাকিস্তানের যে আইএসআই জঙ্গিগুলা আছে ওগুলাকে উৎপাদন করা, ওগুলাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা। ওগুলা শুধু ভারতের জন্য হুমকি না, বাংলাদেশের জনগণের জন্য হুমকি। বাংলাদেশে যত রাজনৈতিক বড় দল আছে, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, তাদের জন্য হুমকি। কারণ এই পাকিস্তানি জঙ্গি আইএসআই এর সাথে সম্পূর্ণরূপে সম্পৃক্ত আছে এই জামাত ইসলাম এবং ডক্টর ইউনূস গংরা। তারা এই জঙ্গিদের সহায়তায় বাংলাদেশে এই ধরনের যত অপকর্ম আছে
ভারত বিরোধিতা আছে, সকল কিছু জনমনে ছড়িয়ে দিচ্ছে এবং বাংলাদেশের সকল গুরুত্বপূর্ণ জায়গাগুলো ধ্বংস করে দিচ্ছে। এটাই হচ্ছে তাদের মূল এজেন্ডা। তাই আমি ক্লিয়ার করে বলতে চাচ্ছি, ভারত বাংলাদেশের ডাইরেক্টলি কোনো আক্রমণ করবে না, ভারত কূটনীতিকভাবে আক্রমণ করবে, কূটনীতিকভাবে যা কিছু করার বাংলাদেশের সাথে সকল কিছুই করবে। তারা মনে করেছে ভারতেরকে উস্কি দিয়ে এবং ভারতের হাই কমিশনকে আক্রমণ করে ভারতের সাথে একটা ছোট স্কেলে যুদ্ধ লাগাতে পারবে, সেটাও তারা ব্যর্থ হবে। বরং তারা একটা উপকার করে দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের। ভারতকে যত উস্কানি দিবে, যত অ্যাগ্রেসিভ করবে, ভারতকে যত গালাগালি করবে, ভারতের 7 সিস্টার্স যত খেয়ে ফেলবে বলবে, ততই আওয়ামী লীগের জন্য এটা প্লাস পয়েন্ট। কারণ ভারত তখন আরো বেশি অ্যাক্টিভ হয়ে যাবে আওয়ামী লীগকে তাড়াতাড়ি ফেরানোর জন্য। তাই ভারত বিরোধিতা করে, ভারতকে গালাগালি করে, ভারতের 7 সিস্টার্স খেয়ে দিবে বলে ভারতের হাই কমিশনকে আক্রমণ করে, এটা আওয়ামী লীগের ফায়দা করে দিচ্ছেন। এগুলা না করে বিএনপি যদি ভারতের সাথে একটা নেগোসিয়েশন করতো, ডক্টর যদি বসে আলোচনা করে একটা নেগোসিয়েশন করতো, তাহলে আওয়ামী লীগ ফিরতে অনেক দেরি হতো। ভারত আওয়ামী লীগের ব্যাপারটা নিয়ে ফোকাস কম দিত, মনোযোগ কম দিত এবং বাংলাদেশের আক্রমণের ব্যাপার তো চিন্তাই করতো না এবং কূটনীতিকভাবে বাংলাদেশকে তো প্রেসারে ফেলারও চিন্তা করতো না। এখন ভারত কি করবে? বহির্বিশ্বের কাছে দেখানো শুরু করে দিয়েছে অলরেডি, বা দেখাবে। দেখেন, বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র হয়ে গিয়েছে দক্ষিণ এশিয়ার জন্য। এই জঙ্গিদের কারণে আমরাও হুমকির স্বরূপ, আমাদের সার্বভৌমত্ব হুমকির স্বরূপ এবং দক্ষিণ এশিয়ার মধ্যে হুমকি অবস্থা তৈরি হয়ে গিয়েছে। এখন বাংলাদেশের রেজিমটা চেঞ্জ করাতে হবে, আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনতে হবে, আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে হবে। আওয়ামী লীগ ওই রেজিমটা থাকলেই এই দক্ষিণ এশিয়ার মধ্যে, এই বাংলাদেশের মধ্যে জঙ্গি আস্ফালন ঘটে না এবং আমরাও নিরাপদ, দক্ষিণ এশিয়া নিরাপদ এবং আমাদের সার্বভৌমত্ব নিরাপদ থাকবে। অটোমেটিক্যালি ভাবে বিশ্বের সকল দেশ ভারতের সাথে একমত হয়ে এই বাংলাদেশের ব্যাপার নিয়ে মাথা ঘামানো শুরু করবে। অটোমেটিক রেজিম চেঞ্জ হয়ে যাবে। যতই জঙ্গিপনা দেখানো, যতই আস্ফালন দেখানো, যতই আওয়ামী লীগের নেতাদের ঘরবাড়ি জ্বালিয়ে পুড়ে দেওয়া হোক, ধানমন্ডি 32 ভাঙা হোক, আরে ভাই কোনো লাভ নেই। 10 থেকে 12 কোটি মানুষ বাংলাদেশে আওয়ামী লীগের সমর্থক আছে, তারা তো এখনো বাংলাদেশে আছে। কয়জন আর বিদেশে গিয়েছে? কথা বুঝেন নাই? যতই আগুন জ্বালাক, যতই ধ্বংস করুক, মন থেকে আদর্শ কখনো মুছে ফেলা যায় না। তাই যতই কিছু করছেন, ভারত বিরোধিতা যতই কিছু দেখাচ্ছেন, সকল কিছু আওয়ামী লীগের প্লাস পয়েন্টই হচ্ছে। আওয়ামী লীগের কোনো এখানে ক্ষতি হচ্ছে না। বরং আপনারা যে জঙ্গি, আপনারা যে 5 আগস্ট জঙ্গিপনা দেখিয়েছেন, বহির্বিশ্বের কাছে আবারও ক্লিয়ার হয়ে গিয়েছে। এসব কার্যকলাপের কারণে আওয়ামী লীগ আরো তাড়াতাড়ি ফিরে আসবে এবং আপনাদের ইমেজ একেবারে তলানিতে। জনগণ যা কিছু বোঝা সকল কিছু বুঝে গিয়েছে যে চোরকে বলেন চুরি করো, গৃহস্থকে বলেন সজাগ থাকো। এক পক্ষ যে গিয়ে সকল কিছু ধ্বংস করে, আরেক পক্ষ গিয়ে উদ্ধার করে, আরেক পক্ষ গিয়ে বলে এগুলা ঠিক হচ্ছে না, ষড়যন্ত্র হচ্ছে। কারা ষড়যন্ত্র করছে? তোমরাই ক্ষমতায়, তোমরাই আন্দোলন করো, তোমরাই ভাঙো, তোমরাই ধ্বংস করো, তোমরাই হত্যা করো, তোমরাই সকল আইন বানাও, তোমরাই আদালতে ঢুকাও, তোমরাই নিজেরা বলো যে কোনো মামলা ছাড়া আওয়ামী লীগ ছাত্রলীগের কর্মীদেরকে জেলে নেওয়া যায়। আবার তোমাদের পুলিশের ডিআইজি বরিশালের মধ্যে বক্তব্য দেয় যে পুলিশের যত ধারা আকাশের তত তারা, মানে আওয়ামী লীগের কর্মীদের, ছাত্রলীগের কর্মীদের জেলে ঢুকাইতে কোনো মামলা লাগে না। কথা বুঝেন না? বলে আমি এসপি পাঠাতে পারতাম, আমি এসপি পাঠাই না, আমি নিজে এসে কথা বলতেছি। কেমন ডিআইজি নিয়োগ দিছে এবার চিন্তা করেন বরিশাল রেঞ্জে। সারা বাংলাদেশে এই চিত্র, এই হচ্ছে বাংলাদেশের বাস্তবতা। 10-12 কোটি মানুষকে যদি জেলে ভরতে হয় মামলা ছাড়া, বাংলাদেশের অর্ধেকের থেকেও বেশি শুধু জেলই করতে হবে। কথা বুঝেন নাই? আর 10-12 কোটি মানুষ যখন দেয়ালে পিঠ থেকে যাবে, তখন দেশের মধ্যে গৃহযুদ্ধ হবে, মেসাগার পরিস্থিতি হবে, কচুকাটা হবে, কেউ বাঁচবে না। গৃহযুদ্ধ তৈরি হলে কেউ বাঁচবে না। আওয়ামী লীগের সমর্থকরা মরবে, তোমরাও মরবা, দেশটাই থাকবে না। এটাই তো চেয়েছে পাকিস্তান, দেশটাই না থাকুক। আর তোমরা সেদিকে পা দিচ্ছ, তোমরা আবার দেশ ধ্বংস করছো। ভারতের সাথে এত কিছু করার পরও ভারত এখনো কোনো আক্রমণ করছে না, দেশের কোনো ক্ষতি করছে না। বরং তোমরা এখনো ভারত বিরোধিতা করছো, ভারতের হাই কমিশন আক্রমণ করছো, আওয়ামী লীগের নেতাদের ঘরবাড়ি ধ্বংস করছো, দেশের জিনিসপত্র ধ্বংস করছো, দেশের অবকাঠামো ধ্বংস করছো। ক্ষতি নিজেদের করছো। আসামি ধরে নিলাম, পালিয়ে গিয়েছে ইন্ডিয়া। আসামি তো তোমাদেরই লোক, তারপরও পালিয়ে গিয়েছে ইন্ডিয়া, ধরে নিলাম। আসামিকে কিছু করতে পারছো না। আসামির মা বাবাকে ধরে নিয়ে আসছো, আসামির গার্লফ্রেন্ডকে ধরে নিয়ে আসতেছো, আসামির স্ত্রীকে ধরে নিয়ে আসতেছো। বাংলাদেশের জনগণ তোমরা নাকি, তোমরা দেশের সকল কিছু ধ্বংস করে দিচ্ছ, নিজেদের ক্ষতি করতেছো। কি বুঝাতে চাই এগুলা করে? তোমরা আসলে পাকিস্তান। এই জন্য এগুলা দেশের জিনিসের প্রতি মায়া দরদ নাই। যখন ছাত্রলীগের নিরীহ অনেক কর্মীদেরকে এভাবে নিঃস্ব করে রাস্তার মধ্যে পিটিয়ে পিটিয়ে মেরেছো, তখন তোমাদের ধন খারায়নি, তখন তোমাদের কষ্ট হয়নি? যখন ছাত্রলীগের অনেকের মাত্র বাচ্চা হয়েছে, তখন বাচ্চা তার বাবাকে দেখতে পারে নাই, এরকম অনেককে মেরে ফেলেছো, তখন তোমাদের কষ্ট হয়নি? অনেকে খানা না দিয়ে, পানি না দিয়ে মেরে ফেলেছো, তখন তোমাদের কষ্ট হয়নি? এখন তোমাদের চেতনাদণ্ড দাঁড়িয়ে গিয়েছে, কারণ হাদি একজন জঙ্গি, তোমাদের মতো লোক। তাকে তোমরা নিজেরা মেরে জনগণের মধ্যে ইমোশন তৈরি করতেছো।
ভারত বিরোধিতার রাজনীতি করতেছো, আওয়ামী লীগ বিরোধিতার রাজনীতি করতেছো, লাভ নাই। পাকিস্তানপন্থী রাজনীতি বাংলাদেশে হয়তো এখন চাঙ্গা আছে, কিছুদিন পরে চিরতরে বিলীন হয়ে যাবে। এটা ইতিহাস বলে। তাই ইতিহাসকে কখনো তোমরা বিকৃতি করতে পারবে না, যতই মিথ্যাচার করো। আবারও ইতিহাস সত্যতে পরিণত হবে। আগামীতে আওয়ামী লীগ সকল কিছুর দাঁত ভাঙ্গা জবাব দিবে। আর ভারতের অপমানের দাঁত ভাঙ্গা জবাব যুদ্ধের মাধ্যমে না দিলেও কূটনৈতিক ভাবে দিবে। আর সে জবাব তোমরা সইতে পারবে না। আশা করছি সকল বিষয় বুঝতে পেরে